আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি মিম, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কানেক্টরস। কানেক্টরস এর মধ্যে আমাদের সবারই মোটামুটি ভয়-ভীতি থেকে থাকে। আর এটা একটু কনফিউজিং টপিক। কারণ দেখা যায় যে আমরা ভাবি কানেক্টরস খুবই ইজি, কিন্তু দেখা যায় মার্কস ক্যারি করতে ডিফিকাল্ট হয়। আসলে কানেক্টরস এর মার্কস আমরা কেমনে 100% এনশিওর করব আর কেমনে কনফিউশন গুলো দূর করব, সেটাই আজকে মোটামুটি আমরা আজকে টপিকে আলোচনা করব। তো চলো আজকে আমরা কনটেন্টে চলে যাই। কানেক্টরস মূলত কি? কানেক্টরস হলো এমন কোনো ওয়ার্ড যেগুলো হচ্ছে সমজাতীয় ওয়ার্ড বা ভিন্নধর্মী ওয়ার্ডও হতে পারে, ওয়ার্ডকে যুক্ত করে কিংবা সেন্টেন্সকেও যুক্ত করে। তার মানে হচ্ছে কানেক্টরস এর কিন্তু আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে আমরা একটু জেনে নেই। কানেক্টরস থেকে কিন্তু দেখা যায় কানেক্টরস অবশ্যই একটা ব্রডার আমব্রেলা টার্ম। তো কানেক্টরস এর ভিতর কিন্তু দেখা যায় যে বিভিন্ন কনজাংশনস থাকে। কনজাংশনস তো আমরা মোটামুটি সবাই জানি যে কনজাংশন বেসিক্যালি কি, বাট কানেক্টরকে কিন্তু লিঙ্কারও বলা হয়ে থাকে। এর পাশাপাশি এটাকে অনেক অনেক সময় কোহেসিভ ডিভাইসও বলা হয়ে থাকে, অথবা দেখা যায় ট্রানজিশনাল ডিভাইসেসও বলা হয়ে থাকে। কোহেসিভ মানে সমন্বয় করে, এজন্য এটাকে কোহেসিভ ডিভাইস। আর ট্রানজিশনাল মানে অনেক কানেক্টরস কিন্তু শুধু এটা না যে আমরা সমজাতীয় জিনিসকে সমন্বয় করলাম কিংবা সম্পর্ক স্থাপন করলাম, এটার পাশাপাশিও কিন্তু একটা ধারণা বা একটা আইডিয়া থেকে অন্য আইডিয়ার যে পরিবর্তন, সেটার মাঝেও কিন্তু কানেক্টরস বসতে পারে। তো কানেক্টরস মোটামুটি আমরা বুঝলাম যে কানেক্টরসের টার্মের আন্ডারে এটাকে অনেকভাবেই বলা যায়, অনেক কিছু আসলে আসে কানেক্টরসের ভিতর। তাহলে কানেক্টরসটা মূলত কি? কানেক্টরস হলো যখন আমরা কোনো ওয়ার্ড দিয়ে সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করতে পারি, কিংবা অনেক ক্ষেত্রে সেন্টেন্সের মাঝে সম্পর্ক আমরা এস্টাবলিশ করতে পারি, কিংবা যে কোনো একটা প্যাসেজে দেখা যায় একটা ধারণা বা একটা সেন্টেন্সের পরে নতুন একটা ধারণা যখন সংযুক্ত হবে, সেই ধারণাটা কি একই রকম বিপরীতধর্মী, সেটা কিন্তু আমরা কানেক্টরস দ্বারা আমরা এস্টাবলিশ করতে পারি। তো এটাই হচ্ছে মূলত কানেক্টরস। এখন আমরা চলে যাই একটু এক্সাম্পলে। খেয়াল করো, I will take chocolate and ice cream. এখানে খেয়াল করো, এখানে কিন্তু চকলেট এবং আইসক্রিম দুটোই কিন্তু সমজাতীয় জিনিস। মানে কি? এটা দুটোই কিন্তু খাদ্যদ্রব্যের নাম, যার কারণে মাঝে কিন্তু আমাদের অ্যান্ড যুক্ত হয়েছে। মানে অ্যান্ডটা কিন্তু বেসিক্যালি আমাদের চকলেট এবং আইসক্রিম দুটি সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করছে বা কানেক্ট করছে। তো অ্যান্ডটাই হচ্ছে আমাদের কানেক্টরস। আচ্ছা, অলরেডি আমরা বলে ফেলেছি কানেক্টরসকে লিঙ্কারও বলা হয়ে থাকে। এখন এক্ষেত্রে কানেক্টরস এর ব্যবহার বেসিক্যালি কেন হয়? কানেক্টরস এর ব্যবহার হয় সামঞ্জস্যতা রক্ষার্থে হতে পারে, অথবা কোনো ধারণার বিপরীতধর্মী ধারণাকে আমরা ইন্ট্রোডিউস করছি তার আগে কানেক্টরস হতে পারে। এর পাশাপাশিও দেখা যায় ধারাবাহিকতা রক্ষার্থে, একটা ধাপের পর আরেকটা ধাপ বোঝাতে, কিংবা যে কোনো একটা প্যাসেজের শেষে যখন উপসংহার বা আমরা এন্ডিং করব, সেখানেও কিন্তু আমরা কানেক্টরস দিয়ে সেই সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করতে পারি। তো কানেক্টরস এর ব্যবহার কিন্তু অনেকভাবেই হয়ে থাকে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, বাক্যের মধ্যে সঙ্গতি রক্ষার ক্ষেত্রেও কানেক্টরস কিভাবে বসে। আমরা মোটামুটি বুঝলাম যে আচ্ছা, ওয়ার্ডের মাঝখানে চকলেট আর আইসক্রিমের মাঝখানে কিন্তু কানেক্টরস বসেছে ওয়ার্ডের মাঝে। এখন বাক্যের মাঝে কিভাবে বসবে? ফর এক্সাম্পল, হি রেড সিরিয়াসলি সো দ্যাট হি কুড মেক আ গুড রেজাল্ট। তো হি রেড সিরিয়াসলি তার মানে কি? এই বাক্য দুটি মানে সে খুবই সিরিয়াস ভাবে পড়াশোনা করছে যাতে করে সে একটা ভালো রেজাল্ট করতে পারে। এখানে খেয়াল করো, বাক্য দুটির মধ্যে সংযুক্তি রক্ষা করার জন্য কিন্তু সো দ্যাট ব্যবহার হয়েছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে সো দ্যাট, আসলে সো দ্যাটের স্ট্রাকচারটা কি সেটাও একটু বলে নেই। সো দ্যাট বেশিরভাগ সময় কিন্তু একই স্ট্রাকচারে বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। খুবই সিম্পল স্ট্রাকচার। মানে সো দ্যাট মাঝখানে থাকবে, দুপাশে কিন্তু দুটো কাইন্ড অফ সেন্টেন্সের মতো থাকবে। আমি এটাও বলতে পারি, she painted nicely so that she could publish the art, for example. তো এখানে খেয়াল করো, she painted nicely, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, so that she could publish the art. ওকে, তো এখানে খেয়াল করো, তাহলে কিন্তু so that দিয়ে দুটি সেন্টেন্সের কিন্তু যুক্ত করা হচ্ছে। এভাবেই আসলে কানেক্টরসটা বসে। সো দ্যাটের এক্সাম্পলটা আমরা দেখে ফেললাম কিভাবে বাক্যের মধ্যে আসলে কানেক্টরস বসে বাক্যের সংযুক্তিটা রক্ষা করে। এবার খেয়াল করো, কানেক্টরস আসলে মূলত আমাদের এইচএসসি লেভেলে কিভাবে আসে এবং আমরা এটা সলভ কিভাবে করব।
তো এটা খুবই ইজিলি আমরা মাথায় রাখতে পারবো। এইচএসসি লেভেলে কানেক্টার্স বেসিকলি আসে হচ্ছে প্যাসেজ আকারে। তার মানে হচ্ছে আমাদের গ্যাপস থাকবে, একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, এর মধ্যে গ্যাপস থাকবে, সেই গ্যাপসের মধ্যে আমরা আসলে কানেক্টার্সটা বসাবো। এখানেই সমস্যাটা হয় যে আসলে আমরা কানেক্টার্সটা বসাবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কনটেক্সটে তো কিছু কানেক্টার্স বসতে পারে, মানে অনেকগুলোই বসতে পারে, তাহলে আমাদের গ্যাপসে তো যে কোনো একটা বসাতে হবে, সেই একটা আসলে আমরা চুজ করব কিভাবে। তো এই কনফিউশনগুলো থাকে। আসলে আমাদের দেখা যায় যে যে কোনো যখন হচ্ছে যে কোনো একটা গ্যাপসে 3-4টার বেশি কানেক্টার্স বসতে পারে, তখন কিন্তু আমরা যে কোনো একটা কানেক্টর সিলেক্ট করে সেটা বসালে কিন্তু সেটা অ্যান্সার হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পেসিফিক কনটেক্সটের সাথে তুমি স্পেসিফিক কানেক্টর না বসিয়ে যদি দেখা যায় যে ভুল কানেক্টরস বসাও, তখন কিন্তু তোমার নাম্বারটা এনশিওর করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের এইচএসসির প্যাসেজে কানেক্টরস আসে, এটা সলভ করার সিস্টেম কি সেটা বলে আমি চলে যাব যে বিভিন্ন টাইপসের কানেক্টরসের উপর। তো আমাদের প্যাসেজ আসে, আমাদের মোটামুটি প্যাসেজের সব সেন্টেন্স গুলো পড়তে হবে। তার মানে একটা সেন্টেন্সের পরে হয়তো আমাদের একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, সো এটার পরে আরেকটা সেন্টেন্স আছে, আমাদের সেন্টেন্স গুলো ভালো করে পড়তে হবে। তো সেন্টেন্স খুব ভালো করে পড়ে তারপরে লেভেল হচ্ছে এটার মাঝের যেই সম্পর্ক, মাঝের রিলেশনশিপ বা সম্পর্কটা বুঝতে হবে। মানে সম্পর্কটা কেমন হতে পারে, সম্পর্কটা কিন্তু সমজাতীয় হতে পারে অথবা বিপরীতধর্মী সম্পর্ক হতে পারে, কিংবা সম্পর্কে কিন্তু ধারাবাহিকতা থাকতে পারে। তো আমাদের এই সম্পর্কটাই বেসিক্যালি বের করতে হবে। আমাদের কানেক্টর সলভের মূল ব্যাপারটা এটাই, মানে আমরা যখন দুটো সেন্টেন্সের মাঝখানে সম্পর্কটা খুব ভালো করে বুঝে ফেলতে পারবো যে এখানে অবশ্যই একটা কন্ট্রাস্টিভ ধারণা বা বিপরীতধর্মী ধারণা ইন্ট্রোডিউস করা হচ্ছে, তখন আমরা সেই অনুযায়ী কানেক্টরসটা কিন্তু সিলেক্ট করতে পারবো ইজিলি। তো মাঝে যখন রিলেশনশিপ বা সম্পর্কটা আমরা বুঝতে পারবো, তারপর দেখা যাবে যে ওই টাইপের কানেক্টরগুলো আসলে কি। তো ওই টাইপের ভিতরে ফর এক্সাম্পল সমজাতীয় সম্পর্ক, এটার ভিতরে আমাদের হতে পারে অ্যান্ড, অথবা সেন্টেন্সের ক্ষেত্রে ইন অ্যাডিশন, অথবা অলসো। তো যখন আমরা দেখব সম্পর্কটা সমজাতীয়, তখন কিন্তু দেখা যাবে হয়তো অ্যান্ড, ইন অ্যাডিশন বা অলসো হচ্ছে আমরা বসালে তখন কি হয়ে যাবে, তখন হতে ফিল ইন দ্য গ্যাপসের অ্যান্সারটা কারেক্ট হবে। তো সেভাবে আমরা হচ্ছে টাইপ সিলেক্ট করে এটার ভিতরে আমরা কোন কোন কানেক্টর জানি সমজাতীয় সম্পর্কের মধ্যে, সেসব কানেক্টর কিন্তু আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তো এটা আমরা মোটামুটি বুঝে গেলাম। তাহলে এরপর হচ্ছে আমরা বেসিক্যালি এরকম 3-4টার মধ্যে আমাদের যেই কানেক্টরটা মনে হবে কনটেক্সটের সাথে সবচেয়ে বেশি যায়, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় 3টার মধ্যে যে কোনো একটা বসালেই আসলে মার্কসটা এনশিওর করা যায়। তো এটাই বেসিক্যালি আমাদের কানেক্টর সলভের ওয়ে। এটা একটু মোটামুটি মাথায় রাখলে তেমন কিছু না, শুধু সম্পর্কটা একটু বের করতে হবে যে আসলে সেন্টেন্সগুলোর মাঝে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, সেটা বের করেই কিন্তু কানেক্টর সিলেক্ট করাই হচ্ছে আসলে মূল ব্যাপার। তো চলো এবার আমরা চলে যাই যে বিভিন্ন রকমের কানেক্টরস আসলে কি সেগুলো আমরা জেনে আসি। আচ্ছা, যখন কোনো একটি ঘটনার ধারাবাহিকতা, অর্থাৎ একটা বিষয়ের পর আরেকটা বিষয় বোঝাবে, মানে ধাপের পর ধাপ এরকম যখন বোঝাবে, তখন কিন্তু কিছু কানেক্টরস বসে। সেগুলো কি হতে পারে? ফর এক্সাম্পল, একটা বিষয়ের পর আরেকটা বিষয়ের বিবরণ বোঝানোর জন্য ফার্স্টে আমরা যে বিষয়টা বলবো বা ফার্স্টে যে সেন্টেন্সটা ইন্ট্রোডিউস করব, সেখানে কিন্তু বসবে ফার্স্টলি, অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য ফার্স্ট প্লেস, অ্যাট ফার্স্ট, ইন দ্য বিগিনিং, ফার্স্ট অফ অল। মানে কি, এই যে আমরা মোটামুটি জানলাম যে ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টের ধাপে আমরা এই কানেক্টরগুলো ইউজ করি। দেখা যায় যে আমরা যখন কোনো কিছু একটা বলি, ফর এক্সাম্পল আমি এটা বলতে পারি যে there are 3 ways to do well in admission test, অথবা there are 3 ways to do well in HSC examination. So at first we have to select the important topics. Secondly, we have to practice a lot. For example, আচ্ছা এখানে খেয়াল করো, আমি তো প্রথমেই বললাম যে এইচএসসি এক্সামিনেশনে ভালো করার উপায় হচ্ছে 3টা। তো প্রথম উপায়টা যখন আমি ইন্ট্রোডিউস করলাম, তখন কিন্তু আমি বললাম অ্যাট ফার্স্ট। এই অ্যাট ফার্স্টের জায়গায় আমি কিন্তু যদি বলি ফার্স্টলি, অথবা অ্যাট ফার্স্ট, অথবা শুধু ফার্স্ট বলি, তখনও কিন্তু এটা কিন্তু কারেক্ট হবে। তো এসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 3-4 রকমের কানেক্টরসের মধ্যে একটা বসাই দিলেই কারেক্ট হবে, তারপরও কনটেক্সটের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো এভাবেই হচ্ছে যখন ধারাবাহিকতার প্রথম ধাপে আমরা এসব কানেক্টরস বসবো। আচ্ছা,
এরপর খেয়াল করো এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি অলরেডি একটা দিয়েছি। তারপর ইন অর্ডার টু স্টপ ডিফরেস্টেশন গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। তো এখানে বলা হচ্ছে যে ডিফরেস্টেশন রোধ করার জন্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্যই এরপর পদক্ষেপগুলোর কথা বলবে। পদক্ষেপগুলোর কথা বলার সময় প্রথম পদক্ষেপ যেটা বলবে অর্থাৎ অ্যাট ফার্স্ট, এখানে খেয়াল করো অ্যাট ফার্স্ট বসেছে, দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। তো এভাবেই কিন্তু আমরা প্রথমের দিকে অ্যাট ফার্স্ট বসাবো। ধারাবাহিকতার ক্ষেত্রে অবশ্যই বলা আছে ফার্স্ট অফ অল, অ্যাট ফার্স্ট, ইন দ্য বিগিনিং, ফার্স্টলি, এগুলোর মধ্যে যে কোনো একটা বসালেই কিন্তু তখন সেটা কারেক্ট হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এরপর যদি আমরা আরো কিছু দিতে চাই, যেমন আমি বললাম যে দেয়ার আর 3 ওয়েজ টু ডু ওয়েল ইন এইচএসসি এক্সামিনেশন। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু সিলেক্ট ইম্পর্টেন্ট টপিকস, সেকেন্ডলি উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট অর উই হ্যাভ টু মেক নোটস। আচ্ছা, এখানে খেয়াল করো সেকেন্ডলি আমরা বলছি মানে ফার্স্ট বলার পরে আমরা পরের ধাপটা যখন বলবো তখন কিন্তু এটা বোঝাই যায় যে ধারাবাহিকতা, ফার্স্টের পর সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা সবাই জানি। তো ধারাবাহিকতা হিসেবে বোঝাতে সেকেন্ডটার আগে আমরা সেকেন্ডলি বসাতে পারবো। তারপরে যদি আমরা 3 নাম্বার কোনো কিছু একটা বলি, থার্ডলি উই হ্যাভ টু সলভ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। তো এখানেও কিন্তু দেখা যায় থার্ডলি আমরা এইভাবে যে কোনো ধাপগুলো বলতে থাকবো তার আগে কিন্তু কানেক্টার্স গুলো বসাতে পারবো ধারাবাহিকতা অনুযায়ী। আচ্ছা, এরপর খেয়াল করো এক্সাম্পল আমরা আরেকটা পড়ি। ইন অর্ডার টু স্টপ ডিফরেস্টেশন গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ফার্স্ট অফ অল অথবা অ্যাট ফার্স্ট। এখানে খেয়াল করো ফার্স্ট অফ অল, অ্যাট ফার্স্ট যে কোনো একটা বসালেই হবে। দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। সেকেন্ডলি গভর্নমেন্ট হ্যাজ টু মেক ল অ্যাগেনস্ট কাটিং ডাউন ট্রিজ। তারপর খেয়াল করো এখন যদি ক্রমান্বয়ে আরো সলিউশন যোগ করতে হয় তাহলে কিন্তু থার্ডলি অথবা থার্ড, ফোর্থলি অথবা ফোর্থ, ফিফথলি, ফিফথ এগুলো কিন্তু বসানো যাবে। আচ্ছা, তাহলে এখানে আসলে তেমন কারো কোনো কনফিউশন হওয়ার কথা না, কারণ এটা দেখা যায় যে মোটামুটি আমরা বুঝতেই পারি ধারাবাহিকতা যখন হবে স্বাভাবিকভাবেই আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনুযায়ী ধারাবাহিকভাবে বসাতে পারবো কানেক্টার্স। আচ্ছা, এখন খেয়াল করো যখন আমরা এই প্যাসেজটাকে শেষ করব অর্থাৎ আমরা লাস্ট ধারণায় পৌঁছে গিয়েছি, অথবা আমি হয়তো বলতে পারি যে আমি 2-3টা হচ্ছে ওয়ে আমি প্রেজেন্ট করলাম যেভাবে এইচএসসি এক্সামিনেশনে ভালো করা যায়। তো লাস্ট ওয়েটা আমি যখন বলবো তখন তার আগে আমি লাস্টলি বলতে পারি, লাস্টলি উই হ্যাভ টু মেক নোটস অর লাস্টলি উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। তো এখানে খেয়াল করো আমি একদম লাস্টে আমি হয়তো 2-3টা ওয়ে বলার পর আমি একদম লাস্ট ওয়েটাকে যখন আমি শেষ করে দিব তখন কিন্তু আমি লাস্টলি বলে শেষ করতে পারি। আচ্ছা, সেটাই এখানে বলা আছে যে ফাইনালি, অ্যাট লাস্ট, ইন কনক্লুশন মানে একদম উপসংহারের ক্ষেত্রে, টু কনক্লুড, লাস্টলি, অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ড এগুলো কিন্তু তখন বসাতে হবে। আচ্ছা, খেয়াল করো ইন অর্ডার টু স্টপ ডিফরেস্টেশন গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। ইন দ্য বিগিনিং অথবা ফার্স্ট অফ অল, অ্যাট ফার্স্ট যে কোনো হচ্ছে একটা হচ্ছে বসতে পারে। তারপর হচ্ছে কি দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। সেকেন্ডলি গভর্নমেন্ট হ্যাভ টু মেক ল অ্যাগেন্স্ট কাটিং ডাউন ট্রিজ। ফাইনালি মানে হচ্ছে আমরা হচ্ছে বলা শেষ, আমরা একদম লাস্টের ধারণাটাকে আমরা ইন্ট্রোডিউস করব, সেখানে হচ্ছে ফাইনালি বসবে, ফাইনালি গভর্নমেন্ট হ্যাজ টু মেক পিপল অ্যাওয়্যার। আচ্ছা, এছাড়াও ইন বিটুইন, ইন দ্য মিডল এগুলোও হচ্ছে প্রয়োজন অনুসারে বসতে পারে, মানে আমরা একদম লাস্টে যাব না বাট আমরা হচ্ছে অন্য কোনো ধারণা প্রকাশ করব সেখানে বসে। তবে এক্ষেত্রে হয়তো এরকম হতে পারে ফার্স্টলি বলে আমরা একটা ধারণা প্রকাশ করেছি, তারপর ওই ধারণার সাথে আমরা আরেকটু অ্যাড করব। এটা হতে পারে যে আমি বলি ফার্স্টলি উই হ্যাভ টু সিলেক্ট ইম্পর্টেন্ট টপিকস, ইন অ্যাডিশন উই হ্যাভ টু মেক আ কনসাইজ নোট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস। এখানে খেয়াল করো আমি প্রথমে ইম্পর্টেন্ট টপিকস এর কথা বলেছি, আরেকটা ছোট অথবা সাব সেগমেন্ট বলা যায় যে করে আমি কিন্তু হচ্ছে নতুন কোনো ধারণা প্রকাশ করছি না, মানে সেকেন্ডলি দিয়ে আমি নতুন কোনো ধারণায় যাচ্ছি না, কিন্তু আমি প্রথম ধারণাটারই আরেকটা ছোট একটা সেগমেন্ট আকারে আমি হচ্ছে বলছি, তখন কিন্তু সেখানে আমি কি যোগ করছি, ইন অ্যাডিশন, মানে প্রথম ধারণাটার ইন অ্যাডিশন হিসেবে আমরা ওই ইম্পর্টেন্ট টপিকগুলোর ছোট নোটস করতে পারি। আচ্ছা, তো তাহলে খেয়াল করো এরপর আমরা চলে যাই যে আমরা মোটামুটি বুঝে গেলাম যে ধারাবাহিকতা বোঝাতে আসলে কি কি ধরনের কানেক্টার্স ব্যবহার হয়। এবার আমরা চলে যাই যে কিভাবে আমরা এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার সময় কোন কানেক্টার্স গুলো আমরা বেসিক্যালি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে খেয়াল করো কোনো কিছুর উদাহরণ বা এক্সাম্পল দেওয়ার জন্য অবশ্যই ফর এক্সাম্পল যেটা সবচেয়ে কমন, এটা ছাড়াও ফর ইনস্ট্যান্স। এখানে খেয়াল করো ফর ইনস্ট্যান্স একটু আনকমন, শুনতে
শুনতে হয়তো একটু অন্যরকম মনে হয়। সো আমরা যদি এটা জেনে রাখি, আমরা কিন্তু ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স কিন্তু একদমই সেম, কিন্তু ফর এক্সাম্পলের জায়গায় ফর ইনস্ট্যান্স ইউজ করলে আরেকটু হয়তো মনে হবে যে আমাদের ভোকাবুলারিটা আরেকটু এনরিচড। তো এটা কিন্তু আমরা মাথায় রাখতে পারি। তাহলে ফর এক্সাম্পলের জায়গায় আমরা ইজিলি কিন্তু যে কনটেক্সটে ফর এক্সাম্পল বসবে সেই কনটেক্সটে আমরা ফর ইনস্ট্যান্স বসায় ফেলতে পারি। আচ্ছা, তারপর সাচ অ্যাজ, নেমলি এগুলোও বসতে পারে। There are many connectors in English grammar. For example, and, but, or, as soon as, for instance. এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলছে সেখানে অনেকগুলো ইংলিশ গ্রামারে কিন্তু অনেক কানেক্টার্স আছে, সেটার এক্সাম্পল দিয়ে কিন্তু বলছে যে ফর এক্সাম্পল কোন কোন কানেক্টার্স, অ্যান্ড, বাট, অর, অ্যাজ সুন অ্যাজ, ফর ইনস্ট্যান্স। সো এক্সাম্পলগুলো ইন্ট্রোডিউস করার আগে কিন্তু ফর এক্সাম্পল বসিয়েছে, এখানে ফর ইনস্ট্যান্স বসালেও হতো। আচ্ছা, এরপর চলো, যদি বিপরীত ধারণা বুঝায় বা বৈসাদৃশ্যের ধারণা বুঝায়, মানে যখন হচ্ছে কন্ট্রাস্টিভ আইডিয়া বুঝাবে, মানে বিপরীতধর্মী ধারণা যখন আমরা ইন্ট্রোডিউস করব একটা সেন্টেন্সের পরে, তখন কিন্তু সেই পরের সেন্টেন্সটা, বিপরীতধর্মী সেন্টেন্সটার আগে কিন্তু আমরা অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড, বাট, স্টিল, গেট, দো, অলদো, ইভেন দো, ডেসপাইট, নানদালেস, নেভারদালেস, এগুলো কিন্তু আমরা বসাতে পারবো। এক্সাম্পল দেখে যাই, রাকিব ইজ ক্লেভার, অন দ্য কন্ট্রারি মাসুম ইজ আ ফুলিশ। খেয়াল কর, রাকিব ইজ ক্লেভার, এখানে কিন্তু যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার সম্পূর্ণ বিপরীতধর্মী আরেকটা সেন্টেন্স কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা হচ্ছে মাসুম ইজ আ ফুলিশ। তো যখন আমরা হচ্ছে একদম বিপরীতধর্মী সেন্টেন্সটা ইন্ট্রোডিউস করছি প্রথম সেন্টেন্সটা থেকে, তখন তার আগে কিন্তু অন দ্য কন্ট্রারি বসেছে, মানে এর বিপরীতে বলছে যে মাসুম হচ্ছে বোকা। আচ্ছা, হি ওয়েন্ট টু প্লে ইভেন দো দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। ইভেন দো মানে থাকা সত্ত্বেও, মানে হচ্ছে হলো আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও সে খেলতে গেল। থাকা সত্ত্বেও বা এটা হওয়া সত্ত্বেও বোঝাতে তখন কিন্তু হচ্ছে ইভেন দো বসেছে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, মানে সে গরিব থাকা সত্ত্বেও সে কিন্তু সৎ। আচ্ছা, আজিজ রান ফাস্ট বাট মিস দ্য ট্রেন, অবশ্যই কিন্তু সে, যদিও সে তাড়াতাড়ি দৌড়ে গেল কিন্তু সে মিস করলো, তো কিন্তুতে বাট বসে। ডিসপাইট হিজ ইলনেস হি কুড নট কাম টু ক্লাস। আচ্ছা, আচ্ছা, এখানে ডিসপাইট হিজ ইলনেস হি কুড কাম টু ক্লাস হতে পারে, মানে হচ্ছে তার সে অসুস্থ থাকা সত্ত্বেও সে হচ্ছে ক্লাসে এসেছে। হি ওয়ার্কড হার্ড ইয়েট হি কুড নট সাকসিড। তো এভাবে কিন্তু আমরা বিপরীতধর্মী ধারণার আগে আমরা কিন্তু এই কানেক্টার্স গুলো বসাতে পারি। এবার আরেকটা কানেক্টার যেটা খুব কমন, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কনফিউশন হয় বিকজ আর বিকজ অফ এর ব্যবহার নিয়ে। আচ্ছা, তো বিকজ আর বিকজ অফ বেসিক্যালি আমরা কখন বসাবো? খেয়াল করো, যখন শুধু বিকজ বসবে তখন কিন্তু দুটো স্ট্রাকচার হতে পারে। বিকজ অফ এর ক্ষেত্রে সেই দুটো স্ট্রাকচার বেসিক্যালি কি হতে পারে? বিকজ অফ সাবজেক্ট প্লাস ভার্ব, নর্মাল স্ট্রাকচার হতে পারে, অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আচ্ছা, এগুলোর এক্সাম্পল আমি দিব, বাট স্ট্রাকচারটা আগে লিখে নেই। কিন্তু বিকজ অফ যখন বসে, মানে বিকজ এর পর যখন অফটা বসবে, তখন কিন্তু এরপর হচ্ছে নাউন বসবে বা নাউন ফ্রেজ বসবে। আচ্ছা, কিভাবে? আমি যদি এটা বলি, হি ওয়াজ ওয়ারিড বিকজ ইট হ্যাড স্টার্টেড টু রেইন। আচ্ছা, খেয়াল করো, হি ওয়াজ ওয়ারিড because it had started to rain. এখানে কিন্তু বিকজ বসার পর এখানে কিন্তু হচ্ছে এই বিকজ হচ্ছে হলো কানেক্টার্স হিসেবে বসেছে, এখানে কিন্তু একটা সাবজেক্ট বসেছে, এখানে কিন্তু ভার্ব বসেছে। তো এখানে খেয়াল করো এই স্ট্রাকচারটা ঠিক আছে। নেক্সট স্ট্রাকচারে যাই, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কখন হবে? এটা বলতে পারি, দ্য স্টুডেন্টস arrived late because
there was traffic jam. আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানেও কিন্তু হচ্ছে বিকজ আছে, কিন্তু বিকজ এর পরে কিন্তু আরেকটা স্ট্রাকচার বসেছে, সেটা হচ্ছে দেয়ার। দেয়ার এর পর কিন্তু হচ্ছে কি ভার্ব বসেছে, তারপর কিন্তু হচ্ছে সাবজেক্ট বসেছে। তো খেয়াল করো, এইভাবেই কিন্তু হচ্ছে আমাদের দুইটা স্ট্রাকচারে বসে বিকজ এর ব্যবহার। কিন্তু যখন বিকজ অফ বসে তখন কিন্তু ডাইরেক্ট আমরা নাউন ফ্রেজে চলে যাই। কিভাবে সেটা? ফর এক্সাম্পল, যখন বিকজ অফ বসবে, the student arrived late because of, এরপর কিন্তু ডাইরেক্ট আমি হচ্ছে ট্রাফিক জ্যামটা লিখে দিলাম। তো এখানে খেয়াল করো, এখানে কিন্তু বিকজ অফ এর পর একদম ডাইরেক্ট হচ্ছে ট্রাফিক জ্যাম, নাউন অথবা নাউন ফ্রেজ কিন্তু আমরা ইন্ট্রোডিউস করব। তো বেসিক্যালি বিকজ আর বিকজ অফ এর মধ্যে মূল পার্থক্য এটাই। তো কানেক্টার্স বসানোর সময় আমরা যেটা করতে পারি, আমরা এই স্ট্রাকচারটা আসলে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার কারণ এটাই যে কানেক্টার্স বসানোর সময় আমরা তাহলে খেয়াল করব যে যেখানে আমরা বিকজ বসাতে যাচ্ছি, অনেকে বিকজ আর বিকজ অফে ভুল করে থাকে, সেখানে আমরা খেয়াল করব যে আসলে ফিল ইন দ্য গ্যাপস এর পরে কি সাবজেক্ট আর ভার্ব কি আছে কিনা পাশাপাশি, নাকি হচ্ছে অথবা হচ্ছে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারটা আছে কিনা। যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার থাকে অবভিয়াসলি তখন বিকজ হবে, কিন্তু যদি দেখা যায় যে এরপর একটা নাউন ফ্রেজ আছে তখন কিন্তু আমরা বিকজ না বসিয়ে বিকজ অফ বসাবো। তো বেসিকলি এটাই। আচ্ছা, এরপর আমরা চলে যাই বিকজ অফ এর পরে কারণ বোঝানোর জন্য আসলে কি কি কানেক্টার্স ব্যবহার করা হয়। আমরা বিকজ আর বিকজ অফ এরটা অলরেডি ইন্ট্রোডিউস করে ফেললাম। তো এখানে বাকিগুলো আর কি আছে, সিন্স আছে, অ্যাজ আছে, বিকজ এর আলোচনা হয়ে গেছে, ফর, এইসব কানেক্টার্স কিন্তু ব্যবহার করা হয় যখন আমরা কোনো রিজন বা পারপাস বোঝাই। আচ্ছা, ফর এক্সাম্পল, রাহিম গট গুড মার্কস বিকজ হি ওয়ার্কড হার্ড। এখানে খেয়াল করো, বিকজ এর পর কিন্তু কি আছে, সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে। আসিম কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাজ হি ওয়াজ ইল। অ্যাজ আর বিকজ অনেকটা একইভাবে ব্যবহার হতে পারে, কারণ অ্যাজও কিন্তু হচ্ছে কারণ বোঝায়। তো কারণের ক্ষেত্রে কিন্তু বিকজ, অ্যাজ, তারপর হচ্ছে বিকজ অফ, সিন্স, এগুলো কিন্তু বসে। আচ্ছা, এরপর খেয়াল করো, এটা অলরেডি হালকা একটু আলোচনা হয়ে গিয়েছে যখন আমরা ধারাবাহিকতার কানেক্টার্সগুলো আলোচনা করতেছিলাম। সিকোয়েন্সিয়ালি আমরা যখন হচ্ছে ইন্ট্রোডিউস করব বিভিন্ন ধরনের আইডিয়া, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার একদম লাস্টে আমরা লাস্ট আইডিয়া অথবা আমরা কনক্লুডিং একটা কানেক্টার্স বসিয়ে দিতে পারি। তেমনি ভাবে যে কোনো প্যাসেজের একদম লাস্টে, এইচএসসি বোর্ডের যেই ধরনের প্যাসেজ প্রিভিয়াস ইয়ারে এসেছে এগুলোর কিন্তু একদম লাস্টে বেশিরভাগই একটু প্যাটার্ন খেয়াল করলে দেখা যায় যে দেয়ারফর অথবা ইন কনক্লুশন অথবা হচ্ছে কনসিকুয়েন্টলি, এগুলো কিন্তু অনেক বসে, অথবা অ্যাজ আ রেজাল্ট। মানে কি, এগুলো কিন্তু একদম লাস্টে যখন আমরা সামারাইজ করতে যাই, তো যে কোনো প্যাসেজ যেটাই তোমাকে প্রোভাইড করা হবে, মোস্ট লাইকলি যে মানে খুবই তোমার এটা 60 to 70% চান্সেস এটাই আছে যে লাস্টের কানেক্টার্স গুলো কিন্তু তোমার এরকম কনক্লুডিং কানেক্টার্সই বসবে। তো কনক্লুডিং কানেক্টার্স গুলো বেসিক্যালি কি, যেমন হচ্ছে হলো সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, দাস, মানে এগুলো দিয়ে আমরা হচ্ছে প্যাসেজটাকে কনক্লুড করব। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখে ফেলি। আসিম ওয়াজ নট অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডি সো হি ফেইলড ইন দ্য এক্সাম। আচ্ছা, এখানে কিন্তু কারণটা বোঝাচ্ছে যে এই কারণে হচ্ছে সে এক্সামে ফেল করেছে। আচ্ছা, হি ডিড নট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং কনসিকুয়েন্টলি হি ওয়াজ লেট ফর ওয়ার্ক ইন দ্য ক্লাস। আচ্ছা, হি ওয়াজ লেট ফর ওয়ার্ক এইটুকু দিলেই হয়ে যাবে। তো হি ডিড নট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলো না, যার ফলস্বরূপ মানে কনসিকুয়েন্টলি সে কি হলো, সে হচ্ছে তার ক্লাসের জন্য লেট হয়ে গেল। আচ্ছা, he loves bird as a result he bought 2 parrots yesterday। so সে হচ্ছে পাখি খুবই পছন্দ করে, তো এটার ফলস্বরূপ সে হচ্ছে 2টি পাখি কিনে নিয়ে আসলো। তো দেখাই যায় যে কারণ ফলস্বরূপ ওইটা বোঝাতে কিন্তু তখন অ্যাজ আ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, ইন কনসিকুয়েন্স, এইসব কানেক্টার্স গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাধারণত যে কোনো ধরনের কানেক্টার্সে দেখা যায় যে যখন অতিরিক্ত আরো কোনো ধারণা দেয়া হয়, যেমন আমি বললাম যে ফার্স্টলি বলে আমি হয়তো একটা আইডিয়া ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিন্তু ওই আইডিয়ার আন্ডারেই আমি একটা
ছোট সেগমেন্টে অথবা ওই আইডিয়ার ভিতরকার ধারণাগতভাবেই আমি হচ্ছে আরেকটা ছোট আইডিয়া হচ্ছে ইন্ট্রোডিউস করলাম, নতুন কোনো আইডিয়া না, ওই আইডিয়ার সাথে সংযুক্ত কোনো আইডিয়া, তখন হচ্ছে অতিরিক্ত আরো তথ্য যেটা দিচ্ছি তার আগে কিন্তু ইন অ্যাডিশন বা অ্যাডিশনালি এই কানেক্টার্সটা বসে। তো ফর এক্সাম্পল দেখি বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম, এগুলো কিন্তু বসে। তো এগুলো হচ্ছে দিয়ে বোঝা যায় যে আমরা হচ্ছে এক্সট্রা করে আরো কিছু তথ্য প্রদান করছি। তো যখনই দেখা যাবে যে পরের সেন্টেন্সে এক্সট্রা করে কিছু তথ্য প্রদান করা আছে আগের সেন্টেন্সের সাপেক্ষে, তখন কিন্তু এই ধরনের কানেক্টার্স গুলো আমরা ইউজ করব। আচ্ছা, খেয়াল করো এটা ছাড়া নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, এগুলো কিন্তু হচ্ছে বসে কানেক্টার্স হিসেবে। আই ওয়ান্ট টু টেক মিল্ক অ্যান্ড টি, আইদার আসিম অর দত্তা হ্যাজ ডাজ দিস ব্লান্ডার। আচ্ছা ঠিক আছে, হ্যাজ ডান দিস ব্লান্ডার। আচ্ছা খেয়াল করো টাইম নির্দেশ করার সময় কিন্তু কিছু কানেক্টার্স বসে, মানে যখন সময়গত আমরা নির্দেশ করি সেন্টেন্সের সময়টাকে বোঝাবে, যেমন at that time, when, while, before, after, since, afterwards, sometimes, at present, now, then, এগুলো কিন্তু হচ্ছে কিসের কানেক্টার্স? টাইম যখন সময় নির্দেশ করে সেগুলোর ক্ষেত্রে বসবে। এক্সাম্পল দেখি, শাহিন কাম হোম অ্যাট 4:30 PM, দেন, আচ্ছা শাহিন কেম হোম অ্যাট 4:30 PM, দেন হি ওয়েন্ট টু প্লে। তো দেন মানে এখানে কি বোঝাচ্ছে, মানে সে বাসায় আসার পরে, এরপর হচ্ছে সে খেলতে গেল। এরপর মানে কি, অবশ্যই ওই সময়টার পরে, মানে সময় নির্দেশ করেই বলা হচ্ছে যে এরপর সে খেলতে গেল। তো সেক্ষেত্রে আমরা দেন বসালাম। আই ক্যান নট ইউজ মাই ওয়াচ অ্যাট প্রেজেন্ট, ইট ইজ আন্ডার রিপেয়ার। আচ্ছা at present it is under repair, সো এখানে হচ্ছে কি at present মানে কি বর্তমান সময়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে রিপেয়ারের মধ্যে আছে, এজন্য আমি আমার ওয়াচটাকে ইউজ করতে পারছি না। আচ্ছা তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে টাইমের কানেক্টার্স। এটা ছাড়াও প্লেস যখন বোঝায় মানে স্থান নির্দেশ করার ক্ষেত্রে কিন্তু where আর there এই দুটো কানেক্টার্স ব্যবহার হয়। আচ্ছা খেয়াল করো, রাজশাহী ইজ আ সিটি where he died, মানে এখানে বলা হচ্ছে রাজশাহী একটা সিটি, সংযুক্ত করা হচ্ছে এটার সাথে যে যেখানে সে মারা গিয়েছিল। তো এখানে কিন্তু দেখো, এখানে হচ্ছে বাক্যের মাঝে কিন্তু কি ওয়্যার দিয়ে কিন্তু আসলে ওয়্যার কানেক্টরটা ইউজ করে কিন্তু কানেক্ট করা হচ্ছে আইডিয়াটাকে যে যেখানে সে মারা গিয়েছিল। এটা কিন্তু অবশ্যই এই প্লেস মানে রাজশাহী সিটিটাকে নির্দেশ করে, তো প্লেসটাকে নির্দেশ করে, এখানে কিন্তু ওয়্যার বসেছে। নো সুনার হ্যাড দেন মানে হচ্ছে হতে না হতেই, আসতে না আসতেই। নো সুনার হ্যাড দ্য চেয়ারম্যান কাম দেন দ্য মিটিং স্টার্টেড, মানে চেয়ারম্যান আসতে না আসতেই মিটিংটা শুরু হলো। সেম ভাবে কিন্তু নো সুনার হ্যাড এর সাথে কিন্তু নো সুনার হ্যাড আর দেনের সাথে কিন্তু হার্ডলি হ্যাড হোয়েন, আবার স্কার্সলি হ্যাড হোয়েন, এগুলোরও কিন্তু মিনিংটা অনেকটা একই রকম। সো আমরা বসাতে পারি হার্ডলি হ্যাড উই রিচড দ্য ক্লাস ওয়েন দ্য টিচার এন্টার্ড, মানে আমরা ক্লাসে আসতে না আসতেই টিচার হচ্ছে চলে আসলো। Scarcely had we reached the hospital when the patient died. So, scarcely had we reached the hospital, আমরা হসপিটালে আসতে না আসতেই পেশেন্টটা মারা গেল, রোগীটা মারা গেল। আচ্ছা এবার খেয়াল করো, সামটাইম মাঝে মাঝে, আচ্ছা সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, তো সামটাইমস হি ভিজিটস দ্য প্লেস, এখানে হচ্ছে একটা ব্যাপার আমি একটু অনেকের ক্ষেত্রে সামটাইমস, এখানে খেয়াল করো সামটাইমস কিন্তু এখানে হচ্ছে মাঝে মাঝে, এই সামটাইমস এর স্পেলিংটা খেয়াল করো, যেটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। তবে আমাদের কনফিউশন যেখানে হয়, সামটাইমস এন্ড সামটাইম। আচ্ছা তো খেয়াল করো আসলে হচ্ছে এই চারটা দেখে হচ্ছে দেখা যায় যে আমাদের কনফিউজড, আমরা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাই, অনেক ক্ষেত্রে আমরা শুধু সামটাইমস বসাতে গিয়ে আমরা এটা ব্যবহার করে থাকি, এটা কিন্তু ভুল ব্যবহার। এই সামটাইমস অ্যাকচুয়ালি কিছু নেই, মানে এই সামটাইমস বলতে আসলে কিছু নেই, এটা হচ্ছে পুরাই ভুল। তাইলে হচ্ছে বেসিক্যালি আমাদের সামটাইম আর এই সামটাইমস যেটা অর্থ মাঝে মাঝে, এইটা কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহার হয়। এই সামটাইম মানে কি, এই সামটাইম মানে কিন্তু একদা বা কোনো এক সময়, ঠিক আছে, কোনো সময় মানে হচ্ছে কোনো সময়, এই অর্থে কিন্তু এই সামটাইমটা ব্যবহার হয়। সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, এটার অর্থ কিন্তু হচ্ছে কিছু সময়।
আর সামটাইমস অর্থ মাঝে মাঝে, আর যখন সামটাইমস এর মাঝে হচ্ছে গ্যাপস থাকবে সেটার মানে কোনো অর্থ নেই, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি ভুল ব্যবহার। তো আমাদের হচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে দেখা যায় যে সামটাইমের ক্ষেত্রে কিন্তু এই সামটাইমের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যদি ভুলে এই সামটাইমস লিখতে গিয়ে আমরা এই সামটাইমস লিখে ফেলি, তখন কিন্তু আমাদের কি হবে, মার্কসটা আসলে তখন হচ্ছে আমরা পাবো না। তো এরকম কিছু কনফিউজিং জিনিসপত্র আসলে মাথায় রাখতে হবে। এবার খেয়াল করো, আবার হচ্ছে কোনো ঘটনার উপসংহার বা আমরা একদম শেষ করার সময় হচ্ছে কিছু স্পেসিফিক কানেক্টরস ব্যবহার করে থাকি। সেগুলো কি? ইন শর্ট, টু সামারাইজ, ইন টোটাল, ইন অল, অ্যাবাভ অল, টু সাম আপ। আচ্ছা, এগুলা কিন্তু হচ্ছে হলো আমরা, অথবা ইন আ নাটশেলও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। ইন আ নাটশেল এটা অর্থ হচ্ছে মানে একটা সবকিছুর সমন্বয় আমরা এটা বলতে পারি। এটা যদিও একটু দেখা যায় যে খুব বেশি একাডেমিক ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় না, বাট এটা দ্বারাও কিন্তু হচ্ছে আমরা শেষ করতে পারি প্যাসেজ। আচ্ছা, তো খেয়াল করো, ইন ব্রিফ, ইন শর্ট, টু সামারাইজ, ইন টোটাল, ইন অল, অ্যাবভ অল, টু সাম আপ, এগুলো দিয়ে কিন্তু আমরা উপসংহারটা করতে পারি। খেয়াল করো, হি ট্রাই টু ওয়ার্ক হার্ড, হি ইজ পাঞ্চুয়াল ইন হিজ ওয়ার্ক, মানে সব বললো যে সে হচ্ছে কি করে, সে অনেক হার্ড ওয়ার্ক করার চেষ্টা করে, সে খুবই হচ্ছে হলো পাঞ্চুয়াল তার কাজে। ইন ব্রিফ, হি ইজ আ গুড এমপ্লয়ি, মানে কি ইন ব্রিফ সবকিছু সারসংক্ষেপ হলো সে একজন ভালো কর্মকর্তা। তো তখন হচ্ছে আমরা যে কোনো প্যাসেজের লাস্টে আমরা হচ্ছে আমাদের নিজেদের যেই ধারণাটা বলবো বা সামারাইজ যে কথাটা থাকবে তার আগে কিন্তু আমরা এই ধরনের কানেক্টরস ইউজ করব। আচ্ছা, খেয়াল করো আরেকটা এক্সাম্পল দেখা যাক। দ্য কোশ্চেন অফ দ্য এক্সাম ওয়াজ হার্ড, দ্য ইলেকট্রিসিটি ওয়াজ নট ইন দ্য টাইম অফ দ্য এক্সামিনেশন, মানে বলাই যাচ্ছে যে খুবই একটা বাজে পরিস্থিতি, কোশ্চেনও হার্ড ছিল, ইভেন বিদ্যুৎও ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তো সব মিলাই কি বলা যায়, ইন টোটাল ইট ওয়াজ আ হরিফাইড এক্সামিনেশন, মানে ইন টোটাল সব একত্র করে বলা যায়, মানে অবশ্যই কি প্রথম দুই ধারণার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা সবকিছুর সমন্বয়ে আমরা হচ্ছে একটা কথা বলতে পারি যে এক্সামিনেশনটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, হরিফাইড একটা অবস্থা ছিল। তো এক্ষেত্রে কিন্তু ইন টোটাল ব্যবহার হয়েছে। আবার খেয়াল করো, আব্দুল ইজ ভেরি কাইন্ড টু হিজ স্টুডেন্টস, হি ইজ অলসো নলেজেবল, হি ইজ ফার্দার মোর পাঞ্চুয়াল, অথবা বলা যায় ফার্দার মোর হি ইজ পাঞ্চুয়াল, মানে কি ফার্দার মোরও কিন্তু হচ্ছে একটা কানেক্টার্স। তো সেখানে হচ্ছে বলাই যাচ্ছে হয়তো একটা টিচারের কথা বলা হচ্ছে যে সে তার স্টুডেন্টদের সাথে খুবই ভালো ব্যবহার করে, সে খুবই পাঞ্চুয়াল, তার নলেজ খুবই ভালো। তো টু সামারাইজ হি ইজ আ গুড টিচার, মানে হচ্ছে একদম সামারাইজ করে বলতে গেলে সারসংক্ষেপে সে হচ্ছে একজন ভালো শিক্ষক। তো এক্ষেত্রেই দেখা যায় যে আমরা সংক্ষেপ অথবা হচ্ছে একদম দেখা যায় যে লাস্টে আমরা উপসংহার বলার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কানেক্টার্স ব্যবহার করব। এবার খেয়াল করো, দুটি একই জাতীয় বিষয়ের তুলনা বোঝাতে হচ্ছে কানেক্টার্স ব্যবহার করা হয়, মানে যখন আমরা দুইটা সমজাতীয় জিনিসকে কিন্তু কম্পেয়ার করব তখন হচ্ছে কিছু কানেক্টার্স ব্যবহার হয়, সেগুলো কি? সিমিলারলি, মোর, অ্যাজ অথবা সো অ্যাজ, এগুলো ব্যবহার হয়। আচ্ছা, কাবির ইজ নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ শাহিদ, দুইজনের মধ্যে কিন্তু মেধাগত তুলনা, ব্রিলিয়ান্ট মানে কে বলা হচ্ছে যে সে তার থেকে তেমন ব্রিলিয়ান্ট না, সে তার মতো তেমন ব্রিলিয়ান্ট না, মানে কি সেখানে কিন্তু হচ্ছে তুলনা করা হচ্ছে, তারপরও হচ্ছে একই জাতীয় বিষয়ের মধ্যে, বিষয় মানে কি দুজন ব্যক্তির মধ্যেই হচ্ছে তুলনা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কি দেখা যায় এখানে কিন্তু সো আর অ্যাজ ব্যবহার হয়েছে। মেক দ্য ড্রিঙ্ক উইথ বয়লিং ওয়াটার ইন দ্য সেম ওয়ে অ্যাজ টি, তার মানে কি এই ড্রিঙ্কটাকে হচ্ছে চায়ের মতোই একইভাবে তৈরি করো, ইন দ্য সেম ওয়ে, একইভাবে। তো যখন হচ্ছে এরকম একইভাবে অথবা একইভাবে কম্পেয়ার করার অর্থে সমজাতীয় বস্তুর মধ্যে, ব্যক্তির মধ্যে এগুলো বোঝায়, তখন কিন্তু আমরা এই কানেক্টার্স গুলো ব্যবহার করতে পারি। এখন পর্যন্ত আমরা মোটামুটি কিছু কমন কানেক্টার্স সম্পর্কে আলোচনা করলাম, মানে আমরা বুঝে গেলাম যে ধারাবাহিকতা বোঝাতে গেলে ফার্স্টলি সেকেন্ডলি এগুলো ব্যবহার করা হয়। ধারাবাহিকতার পরে দেখা যায় যে যখন আমরা আলাদা করে অতিরিক্ত তথ্য প্রদান করব তখন ইন অ্যাডিশন, অ্যাডিশনাল এগুলো বসাতে পারি। একটা ধারণার বিপরীতধর্মী ধারণা প্রদান করার জন্য তখন আমরা হাউএভার বসাতে পারি, বাট বসাতে পারি, বিপরীতধর্মী কানেক্টরস গুলো বসাতে পারি। ইভেন আমরা যখন হচ্ছে শেষ করব আমাদের একটা প্যাসেজ শেষ করার ক্ষেত্রে অথবা উপসংহারের ক্ষেত্রে বা শর্ট করে বলার ক্ষেত্রে ইন ব্রিফ, সামারাইজ, টু সামারাইজ এগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। একদম শেষে উপসংহারে ইন কনক্লুশন অথবা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট এগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি।
তাহলে এগুলো কিন্তু সবচেয়ে কমন কানেক্টরস, কিন্তু আমাদের আসলে কনফিউশন অথবা সমস্যাটা হয় কি, দেখা যায় যে আমরা কানেক্টরস মোটামুটি এগুলো বুঝলে আমরা মোটামুটি পারি কানেক্টরস, কিন্তু কখনো যদি বোর্ড কোশ্চেন একটু কঠিন চলে আসে তখন দেখা যায় যে হয়তো কিছু একটু লেস কমন কানেক্টরস দেয়া হলো, তখন আমরা দেখা যায় যে সম্পর্কগুলো বের করতে পারি না। কারণ ধারাবাহিকতার সম্পর্ক বা বিপরীতধর্মী বা সমজাতীয় সম্পর্ক বের করা বা এস্টাবলিশ করা বোঝা যতটা সহজ, এই ধরনের একটু লেস কমন কানেক্টরস এর ক্ষেত্রে সম্পর্কগুলা কিন্তু বোঝা একটু কঠিন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সলভ করাটাও একটু কঠিন হয়ে যায়। তো এগুলো আমরা জেনে রাখবো, যদিও লেস কমন, বাট জেনে রাখবো যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো খেয়াল করো বাই ফার যতটুকু পর্যন্ত, আচ্ছা, there were 11 players in the team though সাকিব was by far the best। এখানে খেয়াল করো বাই ফার মানে কি বোঝানো হচ্ছে, যে টিমে 11 জন খেলোয়াড় থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট খেলোয়াড় হলো সাকিব। তার মানে হচ্ছে বাই ফার এখন পর্যন্তও হচ্ছে সবচেয়ে বেস্ট। এইসবের ক্ষেত্রে কিন্তু তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, যদিও লেস কমন, বাট যদি বাই চান্স চলে আসে এখন পর্যন্ত, যখন এরকম ধরনের অর্থ বোঝাবে এই কনটেক্সটটা হিসেবেই আমরা মাথায় রাখতে পারবো যে বাই ফার দ্য বেস্ট। এই ধরনের কনটেক্সটের ক্ষেত্রে কিন্তু এই কানেক্টরসটা বসবে। এরপর খেয়াল করো ইন দ্য সেম ওয়ে, এটা অলরেডি বলা হয়েছে যে যখন হচ্ছে একই রকম একইভাবে বোঝানো হয় তখন কিন্তু ইন দ্য সেম ওয়ে বসে। ফর এক্সাম্পল, রাবিয়া ওয়াজ ট্রিটেড ব্যাডলি ফর দ্য ইস্যু, বৃষ্টি ওয়াজ ট্রিটেড ইন দ্য সেম ওয়ে, মানে হচ্ছে যেভাবে ট্রিট করা হয়েছে সেম ভাবে বৃষ্টিকেও ট্রিট করা হয়েছে, সো ইন দ্য সেম ওয়ে। আচ্ছা, এরপর আবার খেয়াল করো অলরেডি আমরা মোটামুটি বলা হয়েছে, তারপরও আরো কিছু কানেক্টরস আছে যেগুলো কোনো ইভেন্ট বা ঘটনার ফলাফল বোঝাতে অবশ্যই ইনকনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, এগুলোও আমরা বসাই। কিন্তু এর থেকেও দেখো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, লিস্ট, সো অ্যাজ, সো দ্যাট, এগুলোও কিন্তু হচ্ছে বসে। আচ্ছা, যেমন হি ওয়ার্কস হার্ড লেস্ট হি মাইট মিস দ্য ট্রেন। তো সে হচ্ছে হলো খুব তাড়াতাড়ি হাঁটছে, সে হচ্ছে ট্রেন যাতে মিস না করে। আচ্ছা, রাজীব ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম। সো দ্যাটের স্ট্রাকচার অলরেডি আমি বলেছি, তার মানে কি সো দ্যাট বেশিরভাগ কিভাবে বসে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, তারপর আমরা এই যে সো দ্যাট এই কানেক্টরসটা বসাবো। তো এই কানেক্টরস এর পর আবার হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মানে খেয়াল করো সাবজেক্ট এখানে আছে রাজীব, ভার্ব আছে ওয়ার্কস, তারপর হচ্ছে হার্ড, সো দ্যাট কানেক্টর আছে হি, হচ্ছে সাবজেক্ট, ক্যান পাস ভার্ব। তো খেয়াল করো তাহলে হচ্ছে সেম স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে গেল আমাদের সো দ্যাটের স্ট্রাকচার। এরপর শর্ত বা কারণ বোঝানোর ক্ষেত্রে কিছু কানেক্টরস ব্যবহার হয়, মানে যখন আমরা শর্ত বোঝাই যে এইটা করা পর্যন্ত অথবা এটা করো নাইলে আমি আসবো না, অথবা এই তুমি থাকো না হলে আমি আসবো, তুমি না থাকলে আমি আসবো, এই ধরনের শর্ত যখন দেয়া হয় তখন কিন্তু টিল আনটিল এগুলো বসায়। ওয়েট হেয়ার আনটিল আই কাম, মানে আমি আসা পর্যন্ত অথবা আমি আসা পর্যন্ত হচ্ছে এখানে ওয়েট করো। ইন কেস, আচ্ছা, টেক দ্য আমব্রেলা ইন কেস অর ইফ ইট রেইনস, মানে ইন কেস যদি বাই চান্স বৃষ্টি হয় এই হিসেবে তুমি হচ্ছে ছাতাটা নিয়ে যাও। তো এটাও কিন্তু একটা শর্ত বোঝাচ্ছে, মানে বৃষ্টি হওয়ার সাপেক্ষে যদি বৃষ্টি হতে পারে ওই হিসেবে হতে পারে, মানে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাচ্ছে, তখন হচ্ছে কিন্তু আমরা ইন কেস ব্যবহার করতে পারি। আদারওয়াইজ, আচ্ছা, এটা করো, আদারওয়াইজ মানে হচ্ছে হলো খেয়াল করো যে অর ইউ উইল ফেল, ওয়ার্ক হার্ড আদারওয়াইজ অর ইউ উইল ফেল, মানে হচ্ছে তুমি হচ্ছে হার্ড ওয়ার্ক করো, কঠোর পরিশ্রম করো, যদি না করো সেটা তাহলে হচ্ছে তুমি ফেল করতে পারো। তো এখানে কিন্তু আদারওয়াইজ বসবে। প্রোভাইডেড দ্যাট উই উইল গো টু দ্য প্লেস, প্রোভাইডেড দ্যাট দ্য চেয়ারম্যান অ্যাগ্রিজ, যদি চেয়ারম্যান অ্যাগ্রি করার সাপেক্ষে আমরা ওই প্লেসে যাব। তো খেয়াল করো তিনটার ক্ষেত্রেই কিন্তু একটু কিছু না কিছু শর্ত হচ্ছে মেনটেন করা হচ্ছে, এই শর্তটা একটু ভিন্নভাবে হতে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে হচ্ছে আমরা একটা শর্ত জুড়ে দিতে পারি, যদিও ডাইরেক্টলি শর্তের সাথে না গেলেও দেখা যায় ভবিষ্যতে বৃষ্টি হতে পারে, ওই হিসেবে তুমি ছাতাটা নাও। আচ্ছা, এবার খেয়াল করো হ্যাড, যদি, হ্যাড ইউ অ্যাগ্রিড আই উড হ্যাভ হেল্পড ইউ, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আছে। আচ্ছা, তো হ্যাড ইউ অ্যাগ্রিড, এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি যে ইফ ইউ হ্যাড
যখন হচ্ছে ইফটাকে অমিট করে দেওয়া হয় তখন কিন্তু আমরা হ্যাড দিয়ে শুরু করি, মানে যদি। তো ইফকে অমিট করে দিয়ে ইফও যদি, সো হ্যাড ইউ অ্যাগ্রিড আই উড হ্যাভ হেল্পড ইউ। এছাড়াও অ্যাজ লং অ্যাজ, ওয়ান্স, আনলেস যদি না, ইফ ও যদি, ইফ আর হ্যাড যদি, আচ্ছা ওয়ার যদি, এগুলোও কিন্তু হচ্ছে ব্যবহার হয়। আচ্ছা, তো খেয়াল করো একই সময় যখন হচ্ছে দুইটা ইভেন্ট হচ্ছে প্রকাশ করা হচ্ছে তখন কি হয়, একইভাবে যখন হচ্ছে আমরা বোঝাচ্ছি তখন কিন্তু ইন দ্য সেম ওয়ে এগুলো বসে। একই ইভেন্টের ক্ষেত্রে অথবা দুটি ইভেন্ট একই সময়ে হচ্ছে তখন হচ্ছে কি বসে, খেয়াল করো অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্য সেম টাইম হয়ে থাকে। এটা তো মিনিং ওয়াইজই বোঝা যায় যে অ্যাট দ্য সেম টাইম এগুলো বসে। হি ওয়াজ রিডিং অ্যান্ড লিসেনিং টু মিউজিক, সে পড়ালেখা করছিল এবং গান শুনছিল, অবশ্যই এক সময়, সো কি হবে অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, অ্যাজ রানা ওয়াজ গোয়িং কলেজ হি মেট আ ক্রেজি এলিফ্যান্ট, তো অ্যাজ মানে হচ্ছে যখন, অথবা হচ্ছে হ্যাঁ মানে যাওয়ার সময়। তো এইসবের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটু দেখা যায় যে লেস ইউজ অথবা লেস কনটেক্সটে যেই সব কানেক্টার্স ইউজ হতে পারে সেগুলোর কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, কোনো কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা যখন নির্দেশ করা হয়, মানে কাজটা বেসিকলি কিভাবে হবে সেই হিসেবে, তখন কিন্তু হচ্ছে আমরা কিছু কানেক্টার্স বসাই, যেমন অ্যাজ ইফ, হি স্পিক্স অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়্যার আ ম্যাড, মানে হচ্ছে সে কথা বলে যেন সে একজন কি ম্যাড বা পাগল। তো এখানে হচ্ছে অ্যাজ দো যেন, হি লুকস লাইক রবীন্দ্রনাথ মতো। তো খেয়াল করো এই যে লাইক, তারপর অ্যাজ দো, এগুলাও কিন্তু হচ্ছে হলো আমাদের কানেক্টার্স, এগুলোও এই কনটেক্সটে ব্যবহার হতে পারে কিছু স্পেশাল কনটেক্সটে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম, মিন হোয়াইল, অ্যাজ, একই সময়ের হচ্ছে ক্ষেত্রে মিন হোয়াইলটাও কিন্তু খুবই ব্যবহার হয়, এটা একটু ইম্পর্টেন্ট, তো এটা মাথায় রাখতে হবে। যখন একই সময় আমরা হচ্ছে আরেকটা জিনিস বলতে যাচ্ছি তখন কিন্তু মিন হোয়াইল বসে, এটা ইভেন্টের ক্ষেত্রেও হতে পারে, এটা ভিন্ন কনটেক্সটেও হতে পারে। আচ্ছা, she felt guilty and depressed at the same time, আর meanwhile এর ব্যবহারটা ডিফারেন্ট কনটেক্সটে কিভাবে হয়, যখন হচ্ছে আমরা কোনো একটা আইডিয়া বলবো তার সাথে আমরা আবার হচ্ছে হলো এর পাশাপাশি এটাও হয় কিন্তু খুবই ভিন্নধর্মী না, তখন আমরা meanwhile বসাবো। সো এই কনটেক্সটটা আমরা হচ্ছে কোশ্চেন যখন সলভ করব তখন হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এরপর খেয়াল করো দুটি ধারণার মধ্যে যখন বিপরীত ধর্মী বোঝায় তখন অবশ্যই এই কানেক্টার্স গুলো বসে, খুবই ইম্পর্টেন্ট। ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, বাট, ইয়েট, ওয়্যারএজ, ইন স্পাইট অফ, এখানে হাউএভার আছে। এই যে হাউএভারটা খুবই কমন কানেক্টার্স, দেখা যায় যে বোর্ড কোশ্চেনে 3-4টা কোশ্চেন সলভ করলে দেখবে যে হয়তো 3-4টার মধ্যে 90% মধ্যেই হচ্ছে হাউএভার, কোনো না কোনোটাতে হাউএভার অবশ্যই বসবে। সো হাউএভারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো বিপরীতধর্মী ধারণার ক্ষেত্রে যখন আমরা একটা ধারণার পরে তার সম্পূর্ণ বিপরীত অথবা তার সেই ধারণাটার একটু ভিন্নধর্মী ধারণাটা আমরা ইন্ট্রোডিউস করব তখন কিন্তু হাউএভার বসে। এটা ছাড়াও অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে হিসেবে আমরা যখন বসাবো তখন কিন্তু এই কানেক্টার্স গুলো বসে। ইন স্পাইট অফ দ্য ডিফিকাল্টিস দে হেল্পড আস, এখানে খেয়াল করো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ আর ডেসপাইট এটা কিন্তু দুটো ভিন্ন জিনিস। অনেক ক্ষেত্রে ডেসপাইট এর সাথে কখনোই অফ বসবে না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে ইন স্পাইট অফ আমরা মাথায় রাখি, আমরা এটাও ভাবি যে ডেসপাইট অফ বসবে, সেটা কিন্তু ভুল ব্যবহার। আরেকটা ব্যাপার, ইন স্পাইটের অফের আমাদের বানানটাও হচ্ছে ভালো করে খেয়াল রাখতে হবে, ইন স্পাইট অফ। ওকে, তো এখানে আসলে কি বলা হচ্ছে যে ইনস্পাইট অফ অল দ্য ডিফিকাল্টিস, মানে এত খারাপ অবস্থার মধ্যেও হচ্ছে তারা আমাদেরকে হেল্প করলো। তো এটার মধ্যেও বোঝাতে মানে অবশ্যই হচ্ছে খারাপ অবস্থার সাথে তো হেল্প করাটা হয়তো সামঞ্জস্যপূর্ণ না, ভিন্ন ধারণা অথবা ভিন্ন একটা বহিঃপ্রকাশ, সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রাস্টিভ যেই কানেক্টর আছে সেটা বসিয়েছি ইনস্পাইট অফ। আচ্ছা, তো এটা অলরেডি বলা হয়েছে যে কোনো সেন্টেন্সের সাথে আমরা যখন এক্সট্রা করে আরো তথ্য যুক্ত করব তখন ফার্দারমোর বসতে পারে, মোরওভার বসতে পারে, ইন অ্যাডিশন বসতে পারে, অ্যাডিশনালি বসতে পারে, অলসো বসতে পারে। আচ্ছা, তো খেয়াল করো আরো কি কি আছে, বিসাইডস আছে, অ্যাপার্ট ফ্রম দিস আছে, মোরওভার আছে, ইন অ্যাডিশন আছে, এখানে আমরা হচ্ছে অলসো বসাতে পারি। আচ্ছা, ফার্দারমোর, মোরওভার, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি বসাতে পারি। আচ্ছা,
I don't want to go there. Furthermore, I have no time to do so. আচ্ছা, এখানে বলছে যে আমি ওখানে যেতে চাই না। তো যেতে চাই না অলরেডি বলা শেষ, কিন্তু সে অতিরিক্ত একটা তথ্য যোগ করে এটাও বলছে যে আমি এখানে যেতে চাই না। এর পাশাপাশি মানে আরো বেশি আমি এটাও অ্যাড করছি যে আমার হচ্ছে এখানে যাওয়ারও সময় নেই। তো এক্ষেত্রে বোঝাই যায় যে আমরা যখন অতিরিক্ত হচ্ছে কোনো তথ্য অ্যাড করব বা ইনফরমেশন অ্যাড করব তখন কিন্তু আমরা এই ধরনের কানেক্টরস ব্যবহার করব। আচ্ছা, এটা অলরেডি ডিসকাস করা শেষ। আবার আমরা একটু সাম আপ করতে যাই যে ফার্স্ট, সেকেন্ডলি, ফার্স্টলি, থার্ডলি এগুলা কি ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যবহার হয়। আশা করি সবার অলরেডি এটা সম্পর্কে একদম আত্মস্থ হয়ে গেছে। ফার্স্টলি ইটস এক্সপেন্সিভ অ্যান্ড সেকেন্ডলি ইটস টু স্লো। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কন্ডিশন শর্ত আরোপ বা কন্ডিশন বোঝানোর জন্য অবশ্যই এটাও বলে ফেলেছি, টিল, আনটিল, ওয়েট হেয়ার আনটিল আই কাম। তো এই ধরনের শর্ত বোঝানোর ক্ষেত্রে এই কানেক্টরস গুলো ব্যবহার হয়। আচ্ছা, she is nervous about something in case you didn't notice. So she is nervous about something in case তুমি হচ্ছে নোটিস করনি, সো আমি হচ্ছে তোমাকে এটা বললাম। তো খেয়াল করো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে রিলেটিভ প্রোনাউনও কিন্তু ব্যবহার হতে পারে, এটা মাথায় রাখতে হবে। লিঙ্কিং ওয়ার্ড মানে যখন হচ্ছে আমরা সেন্টেন্সের ভিতর বসাই, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্টেড, এখানে হুইচটা কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কিন্তু বেসিক্যালি বুকটাকে রেফার করছে। তো এখানে কিন্তু হুইচটা রিলেটিভ প্রোনাউন এবং এটা কিন্তু অ্যাজ আ কানেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে কি কানেক্টর হিসেবে হচ্ছে কনজাংশন ব্যবহার হয়, কানেক্টর হিসেবে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার হতে পারে, কানেক্টরস হিসেবে ব্যবহার হতে পারে কোহেসিভ ডিভাইসেস, ট্রানজিশনাল ডিভাইসেস, একই নাম বলা যায় অনেক ক্ষেত্রে, ইন্টাররিলেটিভ টার্ম। আচ্ছা, এরপর খেয়াল করো মোটামুটি আমাদের সব কানেক্টরস অবশ্যই হচ্ছে আমরা আশা করছি যে কনসেপ্টটা ক্লিয়ার। আমরা একটা বোর্ড কোশ্চেন হচ্ছে সলভ করব। তো সলভ করার পর বাকি বোর্ড কোশ্চেন হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো চলো আমরা এটা সলভ করি, দেখি আমাদের মোটামুটি কানেক্টরস এর কতটুকু ধারণা হয়েছে। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। আচ্ছা, হ্যাপিনেস একটা হচ্ছে কি রিলেটিভ টার্ম। ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। তো এখানে খেয়াল করো ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস মানে কি, আমরা হচ্ছে এই দুইটা সেন্টেন্সের মাঝে আমরা কি বলেছিলাম অধ্যায় শুরুতেই যে কানেক্টর সলভ করার ব্যাপারটাই হচ্ছে কি, আমরা হচ্ছে ভালো করে পড়বো সেন্টেন্সগুলো, তারপর সেন্টেন্সের মাঝখানে সম্পর্কটা বের করব, সম্পর্কটাকে অ্যানালাইসিস করব, সম্পর্কটা বিপরীতধর্মী, সমজাতীয়, ধারাবাহিকতা সম্পর্ক নাকি শেষ করা সম্পর্ক নাকি শর্তবাচক সম্পর্ক, এটা বের করার পর লাস্টলি আমরা যেটা করব, লাস্টলি হচ্ছে আমরা ওই সম্পর্ক অনুযায়ী কানেক্টরস বসাবো। তো আমরা দুইটা সেন্টেন্স তো পড়লাম যে হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এবার আমরা সম্পর্কটা বের করি। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। আচ্ছা, কারণ কি, এটার অবশ্যই একটা কারণের সম্পর্ক হতে পারে, কারণ হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, কারণ এটা কিছু ফ্যাক্টরস এর উপর কি করে ডিপেন্ড করে, যার কারণে এটাকে একটা রিলেটিভ টার্ম বলা হয়েছে, যেহেতু এটা কিছু হচ্ছে ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। তাইলে যখন কারণ বসায় তখন হচ্ছে আমরা অবশ্যই এখানে অ্যাজ বসাইতে পারি। তো হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম অ্যাজ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। আচ্ছা, তারপর কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। এখানে খেয়াল করো অ্যাজ ইট ডিপেন্ড আপন সাম ফ্যাক্টরস, এখানে কি নতুন কোনো অথবা বিপরীতধর্মী কোনো ধারণা কিন্তু যুক্ত করা হয়নি। একই ধারণারই কিন্তু হচ্ছে একটা এক্সট্রা করে তথ্য দিচ্ছে যে কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, মানে সন্তুষ্টি হচ্ছে সুখের চাবিকাঠি। মানে যখন বিপরীতধর্মী ধারণা না দিয়ে একই ধরনের জিনিসেরই হচ্ছে আমাদের এক্সট্রা তথ্য দিচ্ছে, তার মানে কি আমরা অ্যাডিশনাল কিছু বসবো। তো এখানে আমরা হচ্ছে ফার্দার মোর বসাতে পারি, আমরা মোর ওভার বসাতে পারি, অথবা আমরা অলসো বসাতে পারি। এখানে কিন্তু এই কনটেক্সটে একদমই কারেক্ট, যে কোনো একটা বসালেই সেটা কিন্তু কারেক্ট। তো খেয়াল করো ফার্দার মোর কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। তারপর খেয়াল করো কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। আচ্ছা, এখানে খেয়াল করো এখানে বলা হচ্ছে যে কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, কিন্তু এই সেন্টেন্সটার সাথে আগের সেন্টেন্সের সম্পর্কটা বেসিক্যালি কি, ফার্দার মোর কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস বলাই হচ্ছে যে হচ্ছে সন্তুষ্টি হচ্ছে সুখের চাবিকাঠি, কিন্তু তারপর বলা হচ্ছে কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, মানে কি এই ধারণার সাথে পরের সেন্টেন্সের ধারণাটা কিন্তু বিপরীতধর্মী ধারণা। তো এই বিপরীতধর্মী ধারণার ক্ষেত্রে আমরা অবশ্যই হাউএভার বসাতে পারি। So however contentment varies from person to person. তো এটা আমরা বলে ফেললাম, বিপরীতধর্মী ধারণার প্রকাশ পেল। তারপর a beggar
মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। এখানে খেয়াল করো, যেহেতু বলা হয়েছে যে কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, তারপর একটা বেগারের মানে খুবই স্পেসিফিক একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, তারপর আবার বলা হচ্ছে ওয়েলদি পার্সন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। মানে দুটো স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে সন্তুষ্টিটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তার মানে এগুলো অবশ্যই এক্সাম্পল। তো আমি এখানে হচ্ছে ফর এক্সাম্পল দিতে পারি। For example, a beggar may be contented with only 10 টাকা. A wealthy person may be dissatisfied even after getting 1 million টাকা। এটাও একটা এক্সাম্পল। এটা কি ভিন্নধর্মী? খুবই ভিন্নধর্মী এক্সাম্পল। এখানে কিন্তু একই ধারণার আন্ডারে দুটো এক্সাম্পল দেওয়া হচ্ছে। আমি এটা মিন ওয়াইল দিতে পারি। মিন ওয়াইল মানে যেখানে একটা ভিক্ষুক 10 টাকা নিয়ে খুশি থাকে, সেখানে মিন ওয়াইল এর মাঝে হচ্ছে একটা ধনী ব্যক্তি হচ্ছে একদম অসন্তুষ্ট থাকতে পারে ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। 1 লাখ টাকা পাওয়ার পরও অসন্তুষ্ট থাকতে পারে। তো এখানে মিন ওয়াইল বসালাম। তারপর খেয়াল করি আমরা এফ নাম্বারে, এখানে হচ্ছে ইট ইজ সেড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস। আচ্ছা, তো তার মানে কি? এটার জন্য এটা বলা হয় যে কন্টেন্টমেন্ট হ্যাপিনেস আনে। তো এখানে হচ্ছে আমরা তার মানে কি এইটার ফলস্বরূপই তো এটা বলা হয়। সো কনসিকুয়েন্টলি বসাতে পারি। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি ইট ইজ সেড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস। মানে হচ্ছে এটার ফলস্বরূপ বলা হয় যে সন্তুষ্টি হচ্ছে সুখ আনে বা খুশি আনে। তো এরপর খেয়াল করি উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। অবভিয়াসলি যেহেতু বলা হয়েছে যে কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ বলা হয় যে এটা সুখ আনে, এর কারণে মানে therefore we must learn to be contented with what we have. এজন্য আমাদের অবশ্যই আমাদের কাছে যা আছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তো তারপর খেয়াল করো দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এখানে আসলে কি বলা হচ্ছে? এখানে অবশ্যই যা বলা হচ্ছে মানে আমাদের প্রথম ধারণাটার সাথেই কিন্তু খুব বেশি কন্ট্রাস্টিভ কোনো কিছু ইন্ট্রোডিউস করা হয়নি। তো আবার জোর দিয়ে বলা হচ্ছে যে এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে আমরা যেভাবে সুখে থাকতে পারি। তার মানে কি? এটার উপর যেহেতু জোর দিয়ে বলা হচ্ছে আবার, তো আমরা হচ্ছে এটাতে ইনফ্যাক্ট বসাতে পারি। তো ইনফ্যাক্ট যখন আমরা কোনো কিছু জোর দিয়ে আবার বলি, মানে একই ধারণাকে জোর দিয়ে আমরা আবার বলার চেষ্টা করছি, তখন কিন্তু ইনফ্যাক্ট বা ইনডিড বসতে পারে। তো ইনফ্যাক্ট দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এরপর খেয়াল করো উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। তো খেয়াল করো এতক্ষণ যাই বলা হচ্ছে একই ধাঁচের, কিন্তু এক্সট্রা করে তথ্য আবার দিচ্ছে যে আমাদের অবশ্যই এটা মনে রাখা উচিত যে আমাদের লাইফ শর্ট বা আমাদের জীবনটা ছোট। তার মানে কি ইন অ্যাডিশন অথবা অ্যাডিশনালি। তো আমাদের ইন অ্যাডিশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের লাইফটা ছোট। ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এনিথিং। এখানে আমরা কি বসতে পারি? দেয়ারফর, যেহেতু আমাদের লাইফটা শর্ট, সো দেয়ারফর এজন্য এই শর্ট লাইফে আমরা সবকিছু পেতে পারি না। উই ক্যান নট গেট এভরিথিং ড্যাশ উই ওয়ান্ট ইভেন ইফ উই ওয়ান্ট। এগুলো কিন্তু অনেকটা মিনিং দেখেই বোঝা যায় যে এখানে কিন্তু এই কনটেক্সটে এটাই বসবে। মানে হচ্ছে আমরা যদি চাইও তারপরও আমরা হচ্ছে এই শর্ট লাইফে সবকিছু পেতে পারি না। তারপর হচ্ছে উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস। তো ইভেন ইফ উই ওয়ান্ট দিয়ে শেষ করলাম, তারপর আমরা শুরু করতে পারি যে কারণ ইফ যদি আমরা সবকিছু চাই আমরা কিন্তু হচ্ছে কি হ্যাপিনেস পাবো না। সো যদি কিন্তু হচ্ছে হলো ইফ বসে, যদি বোঝাতে ইফ কানেক্টরস হিসেবে বসে। তো এখানে হচ্ছে ইফ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস, we will get frustrated and we will plunge into the world of sadness. তো এখানে কি হচ্ছে we will get frustrated, এখানে হচ্ছে আমরা rather বসাতে পারি, rather, অথবা on the other hand বসাতে পারি, on the other hand we will get frustrated and we will plunge into the world of sadness। মানে হচ্ছে আমরা দুঃখের যেই জগতে নিমজ্জিত হয়ে থাকবো। তো একদম শেষে কি করতে পারি? ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন ইটার্নাল স্যাডনেস। তো এটা হচ্ছে একদম লাস্টে হচ্ছে একটা অ্যাডভাইস দিয়ে দেওয়া হচ্ছে যে
তো এটা হচ্ছে অলওয়েজ বেটার যে আমাদের নিজেদের মধ্যে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো। আমরা হলো কি করব যে স্যাড না থেকে বা আমরা যেটা নাই সেটার জন্য দুঃখ না করে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো। মানে লাস্টে আমাদের একটা কনক্লুডিং রিমার্কস দেয়া হয়েছে। একদম লাস্টে একটা অ্যাডভাইসের মতো করে। এটা কিন্তু অনেক কিছু দিয়ে শেষ করতে যায়। এটা আমরা এটাও দিয়ে শেষ করতে পারি যে ইন কনক্লুশন অথবা দেয়ারফর দিতে পারি, ইন কনক্লুশন দিতে পারি। তারপর অনেক কিছু দিয়েই কিন্তু আমরা একদম লাস্টে যেহেতু এটা কনক্লুডিং রিমার্কস সেটা কিন্তু আমরা শেষ করতে পারি। তো আমাদের মোটামুটি বুঝেই গেলাম যে কানেক্টরস কিন্তু আমাদের মাঝে মাঝে খুবই ইজি মনে হতে পারে, কিছু কিছু কানেক্টরস এর সম্পর্কটা বের করা টাফ মনে হতে পারে, কিন্তু আমরা মোটামুটি যদি আমরা ওয়েটা জানি যে আমরা মোটামুটি সম্পর্কটা বের করে আমরা প্রপার টাইপস এর কানেক্টর সিলেক্ট করলে কিন্তু আমাদের মার্কসটা 100% এনশিওর করা খুবই ইজি। তো আমি একটা সলভ করে দিলাম, বাকিগুলো এই দুটো তোমাদের হোমওয়ার্ক থেকে গেল। তোমরা বাসায় সলভ করে নিয়ে চেষ্টা করবে যে কারো কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, তো এই তিনটা তোমাদের হোমওয়ার্ক থেকে গেল এবং এটাই ছিল আজকের কানেক্টরস এর ক্লাস। তোমরা চেষ্টা করবে যে কানেক্টরস এর সম্পর্কগুলো বের করে তারপর অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর বসাতে, তাহলে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। আজকের ক্লাস এখানেই শেষ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।